প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, এই পুরো জানুয়ারি মাস জুড়ে পালিত হচ্ছে জরায়ুর মুখের ক্যান্সার সচেতনতার মাস হিসেবে। আর সে উপলক্ষে আমাদের আজকের আলোচনার বিষয় জরায়ুর মুখের ক্যান্সার। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন আমরা পরিচিত হয়ে নেই আজকের অতিথির সাথে। ডাক্তার হুমায়রা আলম 1971 সালের জানুয়ারিতে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1997 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালের অবস্ট্রেটিক্স এবং গাইনি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি ম্যাডাম। ধন্যবাদ। যেটি আমরা একটু আগেই বললাম দর্শকদের সাথে যে জরায়ুর মুখের ক্যান্সার সচেতনতা যে মাস পালিত হচ্ছে, তো শুরুতেই একটু জানতে চাইবো যে এই যে জরায়ুর মুখের ক্যান্সার, সেটি বলতে আসলে কি বোঝায়? আসলে জরায়ুর মুখের ক্যান্সার টা হলো কি, জরায়ুটা দুইটি পার্টে বিভক্ত, মেইন বডি এবং জরায়ুর মুখ সার্ভিক্স। তো এখন জ্বরের মুখের যে ক্যান্সারটা, সেটাকেই শুধু আমরা এখানে আজকে হাইলাইট করব। এটি এই মাসের সচেতনতার যে বিষয়টি সেটা শুধুই জরায়ুর মুখ, পুরো জরায়ুটা এর মধ্যে আসে না। তো এই যে জরায়ুর মুখের ক্যান্সার, সেটিকে কেন এত বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে? তার কি ইনসিডেন্স রেট অনেক বেশি অন্যান্য পার্টের যে ক্যান্সার তার তুলনায়? অবশ্যই। ব্রেস্ট ক্যান্সারের পরপরই মহিলারা জরায়ু মুখের ক্যান্সারে আক্রান্ত হয়। এবং আমাদের দেশে এটা একটা এক্সপোজ জিনিস, বাইরের দিকে এটা সহজেই আমরা কিন্তু এই রোগটা নির্ণয় করতে পারি। এবং এটার একটা প্রাথমিক পর্যায়ও আছে, যেটা অনেক পূর্বেই, ক্যান্সার হওয়ার অনেক পূর্বেই এটা আমরা নির্ণয় করতে পারি, করা সম্ভব। হ্যাঁ, এবং আর্লি স্টেজে এটা ধরা পড়লে প্রায় 95% মহিলা নিরাময় যোগ্য, নিরাময় পেতে পারে এই অসুখ থেকে। তার মানে হচ্ছে এর সম্পর্কে সচেতনতা আসলে অনেক বেশি জরুরি, যাতে করে এই যে আপনি যেটি বলছিলেন যে আর্লি স্টেজে যাতে ধরা পড়ে, সেটি যাতে হয়। তাহলে কি কি ধরনের লক্ষণ আসলে প্রকাশ পায় প্রাথমিক পর্যায়ে, নাকি সেই লক্ষণ প্রকাশের আগে থেকেই কিছু সচেতনতার দরকার আছে, সেটি যদি একটু বলতেন। যেটা হলো গিয়ে প্রাথমিক পর্যায়ে, যেটা হলো গিয়ে এটার একটা প্রি ক্যান্সার স্টেজ আছে, সার্ভাইকাল ইন্ট্রাএপিথেলিয়াল নিওপ্লাসিয়া যেটাকে আমরা বলি। সেটা কিন্তু আমরা কোনোই উপসর্গ নাও থাকতে পারে, সেটা আমরা যেটা হলো গিয়ে স্ক্রিনিং যে প্রোগ্রামগুলো আছে সেগুলোতে কিন্তু অনেক আগেই ধরতে পারি, এবং প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নিলে সেটা কিন্তু ক্যান্সারের দিকে যায়ই না। তো এখন আমরা যেটা হলো গিয়ে প্যাপ স্মিয়ার আছে, সেটা যদি যে কোনো সেক্সুয়ালি অ্যাক্টিভ মহিলা 3 বছর পর পর করে, ডেভেলপিং কান্ট্রিতে আরও 1 বছর পর পর করার কথা বলা হয়, সেটা 30 বছর পর্যন্ত করা যায়। 20 থেকে 30-এর মধ্যে প্রত্যেক ইয়ারলি অথবা 3 বছর পর পর যদি কেউ করে, তারপর 30 বছরের পরে সেটা 3 বছর পর পর আপ টু 50, 60, 70 বছর পর্যন্ত বলে থাকি আমরা। তো এই স্ক্রিনিং প্রোগ্রামে যদি কেউ থাকে, তাহলে ক্যান্সারের পূর্বাবস্থায় যদি রোগটা নির্ণয় করা যায়, তাহলে ট্রিটমেন্টটা তো অনেক সহজ। মানে কারা ঝুঁকির মধ্যে আছে সেটি বোঝা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আর ঝুঁকিপূর্ণ লোকজন হলো গিয়ে যারা এটা পুয়ার সোশিও ইকোনমিক কন্ডিশন, আমাদের দেশ যেহেতু উন্নয়নশীল দেশ, এখন এখানে লোকজনের স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, তারপর আর্লি সেক্সুয়ালি অ্যাক্টিভ, যেটা বাল্যবিবাহ থেকে আমরা যদি প্রতিরোধ করতে পারি সেটা থেকে প্রতিরোধ করা যায়, মাল্টিপল সেক্সুয়াল পার্টনার, HIV ইনফেকশন, সিগারেট স্মোকিং, তারপর আরও কিছু যেটা হলো গিয়ে ইমিউনোডেফিসিয়েন্সি, আর একটা যেটা হলো ভাইরাল ইনফেকশন দিয়ে হয়, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে হয়। প্রায় 80% ক্ষেত্রে যে ক্যান্সারের যে পূর্ব অবস্থা, ওখানে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের 80% ক্ষেত্রে ইনফেকশন পাওয়া যায়, এবং ক্যান্সারের ক্ষেত্রে সেটা প্রায়
90%-এর উপরে এটার ইনফেকশন দিয়ে ক্যান্সারটা হচ্ছে। তো এটার একটা ভ্যাকসিন আছে, যদি এটা আমরা আগেই দিতে পারি বাচ্চাদেরকে, তাহলে বা সেক্সুয়ালি অ্যাক্টিভ হওয়ার আগেই যদি এই ভ্যাকসিনটা দিয়ে দেওয়া যায়, তাহলে কিছুটা সেটি থেকে মুক্ত থাকা সম্ভব। তাহলে সেই সময় কখন আসলে দেওয়া উচিত বলে মনে করেন আপনি এই ভ্যাকসিনটা? এই ভ্যাকসিনটা দেওয়ার সময় হলো 9 বছর বয়স থেকে দেওয়া যেতে পারে। 9 বছরের বেশি বয়সে যে কোনো বাচ্চা মেয়েকে দেওয়া যায় হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ভ্যাকসিন। এটা 3টা ডোজ আছে। 14 বছরের আগে 2টা ডোজ এখন বলা হয়, এবং 14 বছরের পরে যাদের বয়স তাদের 3টা ডোজ দেওয়া হয়। আচ্ছা, তো এই কোনোভাবে যদি এই ডোজটা কেউ মিস করে ফেলে, তাহলে কি সেটি পরে আবার দেওয়া সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। আচ্ছা, কারণ এটা পিক তো 30 বছর পর্যন্ত এটার ইনফেকশনের পিক, তারপরে গ্র্যাজুয়ালি 30 বছরের পরে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ইনফেকশনের রেটটা কমে আসে, সম্ভাবনাটা কমে আসে। আচ্ছা, তো স্ক্রিনিং প্রোগ্রাম নিয়ে আপনি বলছিলেন, যেটি যদি একটু বুঝিয়ে বলতেন, যে প্যাপসমিয়ার টেস্টের কথা বলছিলেন, এগুলি আসলে কিভাবে করা হয় এবং কখন করা উচিত বলে মনে করেন আপনি? প্যাপসমিয়ারটা সেক্সুয়ালি অ্যাক্টিভ যে কোনো মহিলারই 3 বছর যেই সেক্সুয়ালি অ্যাক্টিভ থাকবে সেই করবে। প্রতি বছর করতে পারে, অথবা সেটাই করা উচিত। কিন্তু কেউ যদি একটু দেরি করে করতে চায়, 3 বছর পর তো করা উচিতই। আচ্ছা, তো আমি একটু জানতে চাইবো যে যখন আর্লি স্টেজে যদি এই সিএস সার্ভিক্সের একদম প্রাথমিক পর্যায়ে যদি কোনো কারণে এই স্ক্রিনিং থেকে বাদ হয়ে যায় কেউ, এবং প্রাথমিকভাবে ধরা পড়ে যে তার এই সমস্যা হয়েছে, সেক্ষেত্রে আসলে কি ধরনের কমপ্লেইন বা অভিযোগ নিয়ে আপনাদের কাছে রোগীরা আসে? সাধারণত আমাদের কাছে যেটা আসে, যে অতিরিক্ত সাদাস্রাব, যেটা ভাতের মাড়ের মতন হয়, ঋতুর সময় ছাড়া অনিয়মিত রক্তস্রাব, দুর্গন্ধযুক্ত রক্তস্রাব, এগুলো নিয়েই আমাদের কাছে মেইনলি আসে। তো এবং আমরা যখন এক্সামিনেশন করি তখন জ্বরের মুখে ক্ষত পাই, আলসার যেটাকে বলি, গ্রোথ পাই, সে মানে একটা আলাদা অংশ সার্ভিক্সের উপরে, এগুলো গ্রোথ পায়, যেগুলো জ্বরের মুখটা হয়তো ক্ষতবিক্ষত থাকে। তার মানে তখন আপনারা কিছু ইনভেস্টিগেশন দেন? হ্যাঁ, তখন আমরা মানে চোখে দেখে ডায়াগনোসিস করে তারপরে বায়োপসি আসলে হয়ে গেলে তখন বায়োপসি ছাড়া আর তেমন ইনভেস্টিগেশন করার নেই আসলে। আর যেটি আপনি বলছিলেন যে আর্লি স্টেজে, সেক্ষেত্রে আর্লি স্টেজ বলতে আসলে কি বোঝাতে চাচ্ছেন বা কি বোঝানো হচ্ছে? আর্লি স্টেজে শুধু সেলগুলি, মানে জ্বরের মুখের যে কোষগুলি আছে সেগুলোতে কিছু চেঞ্জ আসে। সেই চেঞ্জগুলো প্রথম থেকে আমরা ধরতে পারি। এখন যেটা হলো গিয়ে আমাদের জেলা পর্যায়েও কিন্তু কিছু টেস্ট হয়, যেমন ভায়া টেস্ট হয়, সেগুলো ভায়া পজিটিভ হলে তখন আসে আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালগুলোতে, যেখানে কলপোস্কোপি করা যায়, প্যাপসমিয়ার করা যায়। এগুলো ভায়া টেস্টটা পজিটিভ হলে কিন্তু পেশেন্ট রেফার করে দেওয়া হচ্ছে, বাকি টেস্টগুলো তখন করার একটা প্রয়োজনীয়তা চলে আসে। আর প্যাপসমিয়ার যেখানে সুযোগ সুবিধা আছে সেখানে প্যাপসমিয়ার করা যায়, কিন্তু আমাদের সরকারি লেভেলে জেলা পর্যায়েও কিন্তু এটা একদম বিনামূল্যেই করা হয়। তো যে কেউ এই সুযোগ নিতে পারে, শুধু সচেতনতা থাকলে আমার মনে হয় ক্যান্সার, জ্বরের মুখের ক্যান্সারটাকে আমরা প্রতিরোধ করতে পারি। যেটি বলছিলেন যে প্রতিরোধের দিকে আপনারা বেশি গুরুত্ব দিয়ে থাকেন, এবং বিভিন্ন সচেতনতার কিছু পদক্ষেপ নিশ্চয়ই এর মধ্যে এই মাসে আপনারা নিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে। একটু জানতে চাইবো যে আসলে কি ধরনের কর্মসূচি আপনাদের রয়েছে যাতে করে এই জরায়ুর মুখের ক্যান্সারের সচেতনতা একেবারে সব ধরনের বা সব লেভেলের জনগণের মধ্যে যাতে আপনারা পৌঁছে দিতে পারেন। যেটা হলো কি, আমাদের সচেতনতা তো অনেক আগের থেকেই শুরু হয়েছে। যেটা বললাম যে আমরা ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত ভায়া টেস্ট ফ্রি করা হয়, ওখান থেকে তারপরে মানে ক্রমান্বয়ে পেশেন্ট রেফার হতে হতে আমাদের বিশ্ববিদ্যালয়ে বিএসএমএমইউ হাসপাতালে আসে। তো এইখান থেকেই কিন্তু ট্রেনিং দেওয়া হচ্ছে, ডক্টর, মিডওয়াইফস এদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে, এবং তারা গিয়ে জেলা পর্যায়ে, বিভাগ পর্যায়ে
স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। আচ্ছা, তো এই সেবাটা নেয়ার মতো মানসিকতা কি সবার আছে কিনা, বা আসলে কখন যেতে হবে একজন ডাক্তারের কাছে, বা এই জাতীয় রোগ যে পুষে রাখা যাবে না সেই সম্পর্কে সচেতনতা কি আপনারা করতে পেরেছেন কিনা, বা পারছেন কতটুকু? এখানে মাঠকর্মীদের অনেক বড় ভূমিকা আছে। তারা অ্যাওয়ারনেসটা তৈরি করতে পারে যে শুধু প্রবলেম হলেই যে পেশেন্ট আসবে সেটা না, যে কোনো মহিলার সবাই কিন্তু এই টেস্টটা করা উচিত। মানে শুধু প্রবলেম ছাড়া, প্রবলেম হলেই আসবে পেশেন্ট সেটা না, প্রবলেম ছাড়াও করা যায়। আর টেস্টটা করলেই যে কারোর প্রবলেমে ধরা পড়বে সেটাও না, কিন্তু সে নিশ্চিন্ত থাকতে পারবে যে তার এরকম জটিল একটি সমস্যা নেই। সেটাই যেটি আপনি বলছিলেন, এবং প্রতিরোধের এই স্ক্রিনিং পদ্ধতিটাই আসলে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবং ঝুঁকি মুক্ত, এবং যদি কোনোভাবে পজিটিভ হয়ও সেটি আর্লি স্টেজে ধরা পড়লে অবশ্যই সেটি অবশ্যই নিরাময়যোগ্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম, খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য এই বিষয়ে আপনি দিলেন। তোমাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম জরায়ুর মুখের ক্যান্সার নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, কিছু পরামর্শ আমরা জানলাম আমাদের আজকের অতিথির কাছ থেকে। আশা করছি আপনাদের উপকারে আসবে। এই পর্যায়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে আসছি বাকি আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য প্রতিদিনে। এখন আপনাদের জন্য রয়েছে আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। মডিফাইড সাইড ব্যান্ডস, এটা 3টা স্টেজে আমরা এই করবো, মানে দেখাবো। কারণ শুধু আমরা এতক্ষণ স্পাইনটাকে সামনে এবং পিছন দিকে ঝুঁকেছি, কিন্তু স্পাইনটাকে আপনার সাইড দিকে ব্যান্ড করতে হবে এবং একটু মোচড় দিতে হবে। তাহলে যে জিনিসটা হবে, কারণ আমাদের স্পাইন কিন্তু সব দিকে কাই করতে হয়। আমরা যদি কাউকে আমাদের ডাকলো পিছন দিয়ে, আমরা যদি ঘুরতে নিই, আমাদের কিন্তু একটা মুভমেন্ট করতে হয়, মানে সাইড ওয়াইজ। কারণ সাইড ওয়াইজ মুভমেন্ট অনেক বেশি কমন, কিন্তু আমার দেখা যায় যে এই সাইড মুভমেন্টের কোনো এক্সারসাইজটা আমরা এক্সট্রা রেজিমেন্টে কিন্তু আমরা ইনক্লুড করি না। এই জন্য এটা খুবই জরুরি। এবং একই সাথে যে জিনিসটা করতে হবে, একটু মোচড় দিতে হবে। একটা জিনিস খেয়াল করবেন, যখন আমরা টাওয়ালে পানি ঢুকানোর যদি আমরা চাওয়ারটাকে মোচড় দিই, পানিটা বের হয়ে আসে। সেম থিং, যখন আমরা স্পাইনটাকে একটু মোচড়াবো, তখন কি স্পাইনে যত টেনশনগুলো থাকে, নেগেটিভ টেনশন, এগুলো সব আস্তে আস্তে কিন্তু বের হয়ে যায়। এই জন্য আমরা এই এক্সারসাইজটা মানে খুব প্রপারলি আমরা জিনিসটা করবো। এক্সারসাইজ রেজিমেন্ট ছাড়াও, কোনো সিকোয়েন্স ছাড়াও, তো আপনি চলে গেলেন বিছানাতে, তখনও যদি এই মুভমেন্টটা করেন, আপনি দেখবেন যে আপনার অনেক টেনশন রিলিফ হয়ে যাবে থেকে, বডি থেকে এবং স্পাইন থেকে, এবং আপনি অনেক রিল্যাক্স ফিল করবেন। এখন দেখুন এক্সারসাইজ আমরা কীভাবে করছি। গো। ওকে, হ্যান্ডসটা স্ট্রেট থাকবে, খেয়াল রাখবেন, নি ব্যান্ড। ইয়েস, এই অবস্থায় যে কোনো একদিকে চলে যাবেন। ইয়েস, যখন যাবে ট্রাই করবেন যে থাইটা এবং নিটা বুকের কাছে এনে রাখার জন্য। ওকে, অল্টারনেট, গো। ইয়েস, এবং খুব স্লোলি যখন একটা জায়গায় থাকবেন, এখানে 2 থেকে 3 সেকেন্ড থাকবেন, দেন চেঞ্জ, গো ওই সাইড। ওকে, এগেইন, ইয়েস, ওই সাইড, এগেইন, গো। ওকে, এখন এই অবস্থায় যে জিনিসটা করবেন, উপরের পাটা স্ট্রেট করে ফেলবেন, যাতে এটা হাতে এসে গিয়ে থাকে, যার ফ্লেক্সিবল অনুযায়ী। যদি ফ্লেক্সিবল না হয়, ডোন্ট ট্রাই দিস। নিটা স্ট্রেট থাকবে। এই অবস্থায় যেটা করবো, 4 to 5 টাইমস আমরা পাটা উঠাবো, অল্প উঠাবো, আবার নামাবো, উঠাবো, নামাবো, উঠাবো, নামাবো। এরপরে যে জিনিসটা করবো, এই মুভমেন্টেই আমরা পাটা ঘুরে দেবো সিলিংয়ের দিকে। এই অবস্থায় 30 সেকেন্ড ধরে রাখবো, দেন রিল্যাক্স। ওকে, উঠো। Same thing we will be doing the other side. Okay, go. Yes. Okay, উঠবে, নামবে, উঠবে, নামবে, then twist. Yes, relax. Okay. এই জিনিসটা আমরা কিন্তু 3টা স্টেজে করলাম। 3 স্টেজে করলাম যাতে ইনজুরি লেভেলটা না হয়। যদি প্রথমে আপনি অ্যাডভান্স লেভেলে চলে যান, ইনজুরি চান্সটা বেশি। আমরা কী করলাম, আপনার স্পাইনটাকে আসলে একটু অভ্যস্ত করলাম। অভ্যস্ত করার যে ক্ষেত্রে যে প্রসেসটা, এতে কী হচ্ছে, আপনার কিন্তু ফ্লেক্সিবল হচ্ছেন, অ্যাজাইল হচ্ছেন। এরপর আস্তে আস্তে ওয়ার্ম আপ হচ্ছে, দেন উই আর মেকিং ইট স্ট্রঙ্গার। তবে একটা জিনিস কী রাখবেন, খেয়াল রাখবেন, যখন আপনি এই জিনিসটা টুইস্টিং করবেন, কখনোই জোর দিয়ে করবেন না। জোর দিয়ে করলে কিন্তু এটা ইনজুরি লেভেলটা মানে বেড়ে যাওয়ার চান্স থাকে। আর যাদের প্রোল্যাপস আছে, আসলে তারা তো এই লেভেলে মানে আমরা কিন্তু এক্সারসাইজ দিইনি। প্রোল্যাপস যাদের ছিল অথবা আছে, এই মুভমেন্ট তার জন্য খুবই রিস্কি।
তারা যে জিনিসটা করবেন খুব সেফলি, যতটুকু ফ্লেক্সিবিলিটি আপনার আছে ততটুকুই। আর যদি সিভিয়ার যদি প্রোল্যাপস তাহলে এর আগে আমরা বলেছিলাম যাকে গো টু এ ডক্টর, হ্যাভ ইট ট্রিটেড, তারপরে পেইনটা রিলিফ করার জন্য উই কাম টু দ্য রেজিমেন। প্রিয় দর্শক, স্ট্রবেরি আমাদের অত্যন্ত পছন্দের একটি খাবার। স্ট্রবেরির কি কি পুষ্টি গুণাগুণ রয়েছে চলুন জেনে নেই একজন পুষ্টিবিদের কাছ থেকেই। স্ট্রবেরি দুর্দেশের একটি ফল। মোহনীয় রূপ, রস, স্বাদ, গন্ধে স্ট্রবেরি ফলটির জুড়ি নেই এবং এর চাহিদা জগৎজোড়া। এখন আমাদের দেশে এই ফলটি চাষ হচ্ছে এবং দামও চলে এসেছে আমাদের হাতের নাগালে। হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এই ফলটি খাওয়ার ব্যাপারে কিছু বিধিনিষেধ থাকলেও ছেলে বুড়ো সকলের জন্যই ফলটি খুবই উপকারী। এই ফলটি শুধু রোগ প্রতিরোধে নয়, রোগ নিরাময়েও সাহায্য করে। স্ট্রবেরি সম্বন্ধে কিছু বলতে গেলে প্রথমে আমাদের বলতে হবে যে ত্বক সুরক্ষায় স্ট্রবেরির জুড়ি নেই। ত্বকের আর্দ্রতা রক্ষা করে ত্বককে সুস্থ রাখে এবং আমাদের সৌন্দর্য বজায় রাখতে সাহায্য করে। তাই পর্যাপ্ত পরিমাণে যদি আমরা এই স্ট্রবেরি ফলটি খাই তাহলে আমাদের সহজে ত্বকে বার্ধক্যের ছাপ পড়ে না। এতে আছে ফ্ল্যাভোনয়েড এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের রোগ প্রতিরোধে সাহায্য করার পাশাপাশি আমাদের শরীরে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে হার্টকে সুস্থ রাখে, রক্তনালীতে রক্ত প্রবাহ নিয়ন্ত্রণ করে এবং অনাবশ্যক রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। এতে আছে ডায়েটারি ফাইবার, যা আমাদের হজম ক্রিয়ায় সাহায্য করে আমাদেরকে কনস্টিপেশনের হাত থেকে রক্ষা করে, রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং ওজন নিয়ন্ত্রণেও এই স্ট্রবেরি ফলটির জুড়ি নেই। এতে ক্যালোরি একেবারে নাই বললেই চলে, তাই পেট ভরে খেলেও আমাদের শরীরে ফ্যাট আকারে কিছু জমবে না। ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই ভিটামিন সি আমরা স্ট্রবেরি থেকে প্রচুর পরিমাণে পেতে পারি। ফলে আমাদের শরীরের রোগ সংক্রমণের হাত থেকে আমাদেরকে রক্ষা করে এবং ব্যাকটেরিয়ার হাত থেকে আমাদেরকে রক্ষা করছে। মা এবং নবজাতক উভয়ের জন্য এই ফলটি খুবই গুরুত্বপূর্ণ। মায়ের তার নবজাতকের মস্তিষ্কের গঠনের ব্যাপারে এই স্ট্রবেরি ফলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যাদের চুল পড়ে যাওয়ার প্রবণতা আছে তারা এই ফলটি নিশ্চিন্তে নিতে পারেন, কারণ এতে আছে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড, ভিটামিন B5, B6 এর মতো কিছু উপাদান, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশি চুল পড়ে যাওয়ার হাত থেকেও আমাদেরকে রক্ষা করে। আরও একটি উপাদান আছে স্ট্রবেরি ফলটিতে, যা হচ্ছে লুটেইন। লুটেইন ছাড়াও আরও কিছু কিছু উপাদান যা ক্যান্সার কোষের বৃদ্ধিকে হ্রাস করে, ফলে ক্যান্সারের ঝুঁকি কমে যায়। এতে আছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং ভিটামিন মিনারেলস, যা হাড়ের গঠনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই আপনি আপনার বাড়ন্ত শিশুকে দিন এবং আপনি নিজেও খান। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। সাধারণ আকারের একটি টিভি থেকে দর্শকের দূরত্ব কমপক্ষে 10 ফুট হওয়া উচিত। এর বেশি বা কম হলে চোখের সমস্যা সহ মাথা ব্যথা হতে পারে। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে: ডায়াবেটিস আমরা বলবো ব্লাড টেস্ট করে, আমরা বলি ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, ওজিডিটি বলে সংক্ষেপে। এখানে রোগীকে প্রথমে ফাস্টিং ব্লাড সুগার দিতে হয় 8 থেকে 14 ঘন্টা ফাস্টিং অবস্থায় থেকে। এরপরে ব্লাড দিয়ে 75 গ্রাম গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পরে আবার ব্লাড দিতে হয় এবং তখন আমরা রিডিংটা দেখি। রিডিংয়ে ফাস্টিংয়ে যদি ব্লাড সুগার দেখি 6.1 এর নিচে তাহলে সে নর্মাল, আর ব্লাড সুগার যদি 6.1 থেকে 7 এর মধ্যে থাকে তখন আমরা তাকে প্রি ডায়াবেটিক বলি, তো ইম্পেয়ার্ড ফাস্টিং। মানে ডায়াবেটিস এখনো হয়নি কিন্তু হওয়ার পথে এটাকে আমরা বলি ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ। আর 7 এর উপরে যদি যায় ফাস্টিং ব্লাড গ্লুকোজ তখন আমরা ডায়াবেটিস বলি। আর গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পরে যে ব্লাডটা দেওয়া হবে সেটা যদি 7.8 এর নিচে আসে তাহলে আমরা বলি নর্মাল। 7.8 থেকে যদি 11.1 পর্যন্ত হয়
তখন সেটাকে আমরা বলি ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। এটাও প্রি ডায়াবেটিক, ডায়াবেটিসের আগের পর্যায়ে। 11.1 উপরে যদি যায় তখন তো আমরা ডায়াবেটিস বলি। দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভি পর্দায়।